হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু অসিত লাহিড়ী। আমার যে ইউটিউব চ্যানেল আছে 12 মাসে 13 পার্বণ, তারকে আমি তোমাদের বিভিন্ন গল্প শুনিয়েছি এবং টেনিদার অভিযানের 5টা পর্বে তোমাদের বেশ কিছু ঘটনা আমি শুনিয়েছি। আজকে আমি 6ষ্ঠ পর্বে যেটা আরম্ভ করব সেই সজারুর সঙ্গীত। এর আগে আমরা দেখেছো যে টেনিদা সেই হাতির পিঠে করে টেনিদা হাতির পিঠে ধুম করে পড়লো, তারপরে সেই হাতি তাকে নিয়ে যে কোথায় উধাও হলো সে আমরা তাকে খুঁজতে গিয়েছি, আমরা নিজেকে বিপদে পড়লাম, সেটা আমরা আগের পর্বতে আমরা বলেছি। এবার আমি চলে আসি 6ষ্ঠ পর্বে। গর্তে পড়ে মনে হয়েছিল পটলডাঙ্গার প্যারানাম আর একদম ফিনিশ, হাড়গোড় বোধে কিছুই রইল না, মরেই গেছি বোধহয়, মরেই গেছি। ভাবতে ভাবতে দেখি না, আমি তো মোটেই মরে যাইনি। দিব্যি বহাল তরিবতে এক রাস নরম কাদার মধ্যে পা ছড়িয়ে বসে আছি। পিঠটা ঠেস দেওয়া রয়েছে মাটির দেয়ালে, কোমরটা কেবল একটু ঝনঝন করছে, মাথাতেও খুব ঝাঁকুনি লেগেছে। সেটুকু সামলে নিয়ে চোখ মেলে তাকালো। মাথায় হাত দশেক ওপরে একটা গোল আকাশ, তারও একটা গাছের ডাল ঝুলছে। আশেপাশে দেখলুম অন্ধকার। গর্তটা কত বড় কিংবা আমি ছাড়া আর কেউ ভেতরে আছে কিছুই বুঝতে পারলাম না। এমন সময় খুব কাছে একটা ঝমঝম করে শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো কেউ যেন একটা টাকার তোড়া বাজাচ্ছে। আমি কান খাড়া করে রইলাম, যতটা কান খাড়া করা সম্ভব। ব্যাপারটা কি ভাবতে হচ্ছে। গর্তে যখন পড়েছি তখন তো মারাই গেছি, কিন্তু মরার আগে ভালো করে জেনে যাওয়া দরকার, কারণ বইতে পড়েছি মৃত্যুকাল পর্যন্ত জ্ঞান সঞ্চয় করবে। ওটা কিসের আওয়াজ? মাথার ঝাঁকুনি লাগার জন্যই বোধ হয় এখনো চোখে ঝাপসা দেখছি। খুব লক্ষ্য করে একদিকে ছোট একটা ছায়ার মতন ছাড়া আর কিচ্ছু দেখতে পেলাম না। কিন্তু আবার শুনলাম কে যেন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে আর শব্দ করছে, ঝম ঝম ঝম। এ কি জখের ধন নাকি? ভাবতেই আমার কানের ওপরে গুবরে পোকাগুলো কুরকুর করতে লাগলো, নাকের উপর যেন উচ্চিংড়ে লাফাতে লাগলো। পেটের মধ্যে ছোট হয়ে যায় সেই প্যালাজারের পিলেটা কচ্ছপের মতন সুর বের করে আবার যেন লাফাতে লাগলো। শেষকালে কি পাতালে জমের রাজ্যে এসে পৌঁছলাম? এইসব ভাবছি। এমন সময় দেখি মোহন আবার দেখি কেমন মোহনের থলি বাজিয়ে আওয়াজ করছে। একটু পরে থলিটা আমার হাতে গুঁজে দিয়ে বলল, বসো প্যালোরাম, অনেক কষ্ট করে তুমি এখানে এসে পৌঁছে দেখি ভারী খুশি হয়েছি। এই মোহন নিয়ে তুমি দেশে চলে যাও আর বিরাট অট্টালিকা বানাও। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি। হাতির কথা ভাবতেই মনে হলো, আরে আমাদের লিডার টেনিদা তো বুনো হাতির পিঠে চড়ে কোথাও যে উধাও হয়ে গেল, তাকে তো আমরা খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু কোথায় টেনিদা, আর আমিই বা কোথায়? এই বিচ্ছিরি আফ্রিকার জঙ্গল দানা কিংবা মাদাগাস্কারের জঙ্গল হতে পারে, দূরতর ডোর্সের কাছাকাছি বনের ভেতর। আমরা কোথায় এখন মাদাগাস্কার বা আফ্রিকা তো যাইনি। বুঝতেই পারছি আমাদের 12টা বেজে গেল। সব ভুলে গিয়ে আমার একটু কান্না পেতে লাগলো। মাকে মনে পড়ছে, বাবা, ছোটদি, বড়দা, ছোট বোন বিনিকে মনে পড়ছে। এমনকি মেজদা একবার পেট কামড়েছে বললে 1.5 হাত লম্বায় এক ইঞ্জেকশন সিরিঞ্জ নিয়ে আমার পেটে দিতে আসে, তাকেও মনে পড়ছে। কষ্ট হচ্ছে। ছোটবেলায় বড়দা একবার আমার বলেছিল ঘড়ি দেখে আসতে। আমি ঘড়ি দেখে এসে খুব গম্ভীরভাবে বলেছিলাম 1:30 বাজে। শুনেই বড়দা আমার একটা লম্বা কানে তিরিং করে চিরিং মেরে দিয়েছিল। হায় বড়দা, আর কোনোদিন আমার কানে ওরম করে মোচড় দেবে না। খুব দুঃখ হচ্ছিল, কি আর করা যাবে। 12টা নয়, সত্যি আমার এবার 1:30 বেজে গেল। আবার সেই ঝনঝন শব্দ শুনল। চোখটা মুছে এবার আমার জ্ঞান লাভ হলো। দেখ, ওসব যোগটোক কিছুই, যক্ষটোকও কিছুই না, সব বোগাস। গর্তের ভেতর
অন্ধকারটা খানিকটা ফিকে হয়ে আসলো, আসলে আমার চোখটা সয়ে গেল। দেখলুম বিড়ালের চাইতে বড় একটা জন্তু আমার হাত চারেক দূরে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে আওয়াজ করছে, আর তার খুদে খুদে চোখ দুটো অন্ধকারে চিকচিক করছে, আর তার সারা শরীরে মোটা মোটা ছাঁটার মতন কাঠি সব খাড়া হয়ে রয়েছে। আমি বললাম, তুই আবার কে রে বেটা, ঝাঁটা মাথা বেড়ানোর মতন দেখতে লাগছে। শুনেই জন্তুটা গা ঝাড়া দিল আর এরম করলো, আর তক্ষুনি আওয়াজ হলো ঝন ঝন ঝুমুর ঝুম ঝুম ঝুমুর। আরে তাই বল, এবার বুঝেছি তুমি মিস্টার সজারু। ছোটবেলায় মল্লিকা মাসিমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম শক্তিগড়ে। ওদের বাড়ির পাশে আমবাগানে রাত্রিবেলা সজারু ঘুরে বেড়াতো, ভয় পেলেই কাঁটাবাজি আওয়াজ করতো ঝুম ঝুম। মল্লিকা মাসি বলতেন সজারুর মাংস খেতে খুব ভালো। যখন কাঁটা গুছিয়ে দাঁড়ায় তখন দুম করে ওর পিঠের উপর একটা কলা গাছ ফেলে দিতে হয়, ব্যাস জব্দ। কাটা কলা গাছ আটকে যায়, আর পালাতে পারে না। বুঝতে পারলুম আমি পড়ার আগে সজারু মশাই কি করে যেন গর্তে পড়ে গেছেন। তাই আমি আসাতে খুব রাগ হয়েছে, ভাবছেন আমি বুঝি প্যাঁচ কষিয়ে ওকে ফেলে দিয়েছি, তাই খুব কাঁটা ভুলিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আমারও মজা লাগলো। থাকতো কলা গাছ, লম্ফ যন্ত্র তোমার বেরিয়ে যেত। এখন দাপাদাপি করো যত ইচ্ছে। আরে আমি তো যখন গেছি তখন আর ভাবনা কি। সজারুর ফসফসানি দেখে আমার তো দোস্তুর মতন গান পেয়ে গেল। তোমরা তো জানোই দেখতে আমি রোগা পটকা হলে কি রায়, গান ধরলে আমার গলা তলে এমনি হালুস রাগিনী বেরোতে থাকে যে ক্যাবলাদের রাম ছাগলটা পর্যন্ত দারুণ ঘাবড়ে গিয়ে ম্যাঁ ম্যাঁ করে চিৎকার ছাড়ে। সজারু তেড়ে এসে আমাকে কয়েকটা খোঁচা টোচা এসে না লাগিয়ে দেয়। এই জন্য ওকে একটু ঘাবড়ে দেয় আর ভেবড়ে দেওয়ার জন্য আমি হাউমাউ করে অজবরল থেকে গান শুরু করলাম। বাদুর মরে ওহে ভাই সজারু, আজকে রাবে দেখতে একটা মজারু। সেই গর্তের ভেতর আমার পেয়ারা পাঁচখাই গলা শুনে কেন যেন খুলতাই হলো, সে বোধহয় না বললেও চলে। এমন পিলে চমকানো আওয়াজ বেরোলো যে শুনে আমি নিজেই চমকে গেলাম। সজারু তো আর তিরিক করে একটা লাফ মারল। এই রে, তেড়ে আসে নাকি আমার দিকে, ওর গোটা কয়েক কাঁটা যদি গায়ে ফুলিয়ে দিলে তো গেছি। একেবারে ভীষ্মের সরসজ্জা। প্রাণের দায় জোর গলা ঝাঁকুড়ি দিয়ে আরম্ভ করলো, আসবে হেতায় প্যাঁচা আর প্যাঁচানি। সজারু কেমন যেন একটা আওয়াজ করলে, তারপর আমার দিকে না তাকিয়ে সুরসুরিয়ে পেছনে সরে গেল। কাঁটা ফুলিয়ে গোল হয়ে বসে রইল, আর গানের তোরে আপাতত বিপর্যস্ত হয়ে গেছে মনে হলো। সহজে আর আক্রমণ করবো বলে মনে হচ্ছে না। ও থাক বসে, আমিও বসি। কিন্তু আমি বসবো, বসে থেকে আমার কি লাভ? আমি তো এখনো মরিনি। ওপর থেকে হাত দশেক নিচে একটা গর্তের মধ্যে পড়েছি বটে, তাই বলে এখন তো আমার পঞ্চত্ব প্রাপ্ত হয়নি, আবার পাওয়ার মতন কোনো ঘটনাও ঘটেনি। একটু চেষ্টা করলে হয়তো আরও কিছুদিন শিয়ালদা বাজারে শিঙি মাছ আর কচি পটল সাবার করার জন্য আমি বেঁচে থাকতে পারি। যাই হোক, শুধু কি নিজের মাজা কাটাটাই বড় কথা? আমাদের বাংলার প্রফেসর একদিন পড়াতে বলেছিলেন, নিজের জন্য বাঁচে জানোয়াররা, সকলের জন্য বাঁচে মানুষ। কথাটা খুব মনে ধরেছিল। আমি পটল ডাঙার প্যালারাম, রোগা পটকা হতে পারি, ভীতু হতে পারি, কিন্তু আমি মানুষ। খালি আমার নিজের কথা ভাবলেই তো চলবে না। আমাদের লিডার তিনি তাকে যেমন করেই পারতে হবে, উদ্ধার করতে হবে। চার মূর্তি আর সবাই যদি কেউ বিপদে পড়ে থাকে তাদেরও তো বাঁচাতে হবে। আমি বাঁচবো, সকলের জন্যেই বাঁচবো, এটা আমার প্রতিজ্ঞা। গর্তের কোনায় গোল হয়ে বসে থাকার সজারুটা কেমন ফ্যাঁচ ফ্যাঁচ করে উঠল। আমার মনে হলো যেন রাষ্ট্রকথায় বলছে ক্যাওয়াত ক্যাওয়াত, কিংবা হয়তো গিয়ে বলতে সাবাস সাবাস। আবার মাথা তুললুম। ওপরের গর্ত জুড়ে সেই গোল আকাশ, একটা গাছের ডাল বেয়ে নেমে এসছে, তার পাতা কাঁপছে ঝিরঝিরিয়ে। পারবো না, একটু
একটু চেষ্টা করলে উঠে যেতে পারবো না? তেনজিং নরগে এভারেস্টের চূড়ায় উঠতে পারলে আর আমি একটা গর্ত পেয়ে উপরে উঠতে পারবো না? তেনজিনের মতন আমারও তো দুখানা হাত আর দুখানা পাই ছিল, তেনজিনের কি বেশি ছিল? মনে হয় না। তাহলে পারবো না কেন? দেখেই না একবার চেষ্টা করে। সেই যে বইতে আছে না, যে মাটিতে পড়ে লোক তাকেও ওঠে তাই ধরে, মাটির ভেতর আছাড় পড়েছি, মাটি ধরেই উঠে যাব, যা কপালে থাকে। উঠতে যাচ্ছি আর ঠিক তখন হঠাৎ কানে এলো মন বাদার ভেঙে কে যেন দুদ্দার করে ছুটে আসছে। তারপর হুড়মুড় সরসর করে আওয়াজ। ঠিক মনে হলো গোল আকাশটা তালগোল পাকিয়ে নিচে নেমে আসছে। আমার চোখ মুখে ধুলো, মাটি, গাছের পাতার পুষ্পবৃষ্টি হলো। তারপরে এক বিল্লায় জিনিস ধপাস করে গর্তের মধ্যে নেমে এলো আমার গা ঘেঁষে। তার প্রকাণ্ড ল্যাজটা চাবুকের মতন আমার গায়ে মারলো, আর সেই বিরাট জন্তুটা গরুর কান ফাটানো চিৎকার করল। সেই চিৎকারে আমার মাথা ঘুরে গেল। চোখের সামনে দেখলাম সারি সারি সর্ষে ফুলের শোভা। উৎকট গন্ধে আমার দম আটকে গেল। গর্তে যে পড়েছে তাকে আমি দেখেছি, সে বাঘ ছাড়া আর কিছুই নেই। তাহলে তো 12টা নয়, এখন 1:30টাও নয়, পুরো 2:30 বেজে গেল। একবার আমি হাঁ করলাম, খুব সম্ভব ভাঙা করে গাড়িটা আওয়াজ বেরোলো। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে গর্তের মধ্যে একেবারে পপাত। খুব সম্ভব মরেই গিয়েছিলাম, কিন্তু মরা মানুষকেও তো জাগিয়ে তুলতে পারে, সে হলো বাঘের ডাক। কানের পাশে যেন একটা 25টা বাজ পড়লো, আমার মনে হয়। মুখের ওপর হঠাৎ করে মোটা কাছির মতন কিসে একটা ঘাল হলো। বুঝতে পারলাম বাঘের ল্যাজই বটে। মাত্র 1 হাত দূরে আমার বাঘ পড়েছে, তারপরেও কি বেঁচে থাকা সম্ভব? ভাবছি আমি পটলডাঙ্গার প্যালারাম, এই জায়গার নির্ঘাত তাহলে মারাই গেছি। আর যদি মরেই গিয়ে থাকি তাহলে আর কিসের ভয়? আমি তখন ভূতকে কি আর বাঘে ধরে? আবার 20টা বাজের মতন আওয়াজ করে গর্ত ফাটিয়ে বাঘ হাঁক ছাড়ল। তারপর একটা পেল্লা এলাম। আমি ঝট করে একটু সরে গিয়েছিলাম বলে বাঘটা আমার গায়ে পড়ল না, কিন্তু ল্যাজটার ঘায়ে আমার নাকটা পায়ে থেঁতলে গেল। আর বাঘের নোকের আঁচড়ে গর্ত থেকে কাঁইটটা মাটি ঝুরঝুর করে চোখমায় ছড়িয়ে গেল। এ তো ভালো ঠেলা দেখছি। বাঘ যদি আমাকে নাও ধরে, বাঘের দাপাদাপিতে মানে আমি আমার ভূতটা তো মারা যাবে। কিংবা নাকে যখন লেজের খায় সে এমন বেয়ার বেড়েছে, তখন তো মনে হচ্ছে আমি বেঁচেই আছি। উমা, আবার বাঘের গর্জন। কাণ্ডটা তো ফেটেই গেল। এসপার এই একবার বাঘের লাফ, একবার বাঘের লাফ মারা, আমি লাফ মারলাম। তারপর হাতে যা ঠেকলো তার গোটা কয়েক গাছের শিকড়। আমি পটলডাঙ্গার প্যালারাম, জীবনে কোনোদিন এক্সারসাইজ করিনি। পালাজারে ভুগেছি আর পটল দিয়ে শিংমাছের ঝোল খেয়েছি। 2-1বার খেলতে নেমেছিলাম, কিন্তু কি কারণে যে করেছি, তোমাদের মধ্যে যারা প্যালারামের কীর্তি কাহিনী পড়েছ তারা সবাই জানো। সে গল্প তো একদিন শোনানো যাবে। সবাই আমাকে বলে আমি রোগা অপদার্থ, কিন্তু এখন দেখলাম রোগাটোগা ওসব কিচ্ছু না, স্রেফ বাজে কথা। মনের জোর এলে আপনি জোর করে দুনিয়ার কোনো কাজই অসম্ভব বলে মনে হয় না। আমি প্রাণ করে সেই শেকড় ধরে ঝুলে ফেললুম। তাকিয়ে দেখি শেকড়ের উপর দিকে উঠে গেছে। কাঁচা মাটির গর্তে পা দিয়ে শেকড় টেনে টেনে, আরে আমি তো উপরে উঠে গেছি। আরেকটু গর্তের নিচে দাপাদাপি চলছে, ভাবাই যায় না। বাঘের চিৎকারে 20টা নয়, 25টা নয়, 100টা বাঘ যেন ফেটে পড়ছে। বাঘ লাফিয়ে উঠেছে, আর থেকে একবার থাবা আমার পা ছুঁয়ে গেল। শেষ শক্তি দিয়ে আমি সবচেয়ে উপরের শিকড়টা টেনে ধরল। সেটা মটমট করে উঠল। তারপর ছিঁড়ে পড়ার আগেই আমি গর্তের মধ্যে আবার শক্ত মাটিতে উঠে পড়ল।
তখন মনে হলো আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ফেটে যাচ্ছে, কাঁধ দুটো কে যেন আলাদা করে ছেড়ে দিয়ে যাচ্ছে দুদিকে, কপাল থেকে ঘাম নেমে আসছে, ঝাপসা করে দিচ্ছে, আগুন ছুটছে সারা গায়ে। ঘাসের উপর দাঁড়াতে গিয়েও আমি দাঁড়াতে পারলুম না, সত্যি মরে গেছি না বেঁচে গেছি। ভালো করে বোঝার আগেই সব অন্ধকার হয়ে গেল। তারপর আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হতে লাগলো। মুখের ওপর কি যেন সুরসুর করে হাঁটছে মনে হলো। টোকা দিয়ে সেটা ফেলে দিয়ে দেখি একটা বেশ মোটা গুমড়ে পোকা চিত হয়ে পড়ে তার বঁ বঁ করে হাত পা ছুঁচ্ছে, তা তো উল্টো পারে না। আস্পর্দ দেখা একবার আমার মুখখানা ভেবেছে বোধহয় গোবরের তাল। এখন থাকো চিত হয়ে, বেশ হয়েছে। তক্ষণে যেন আবার পাতাল থেকে কামানের ডাক এলো। মাটিটা কেঁপে উঠল থরথরিয়ে। আমি দেখলুম আমি মাটিতে পা ছড়িয়ে উড়ে পড়ে আছি। আমার মাথার সামনে ঠিক ইঞ্চি 6 দূরে কুয়ার মতন মস্ত একটা গর্তের মতো, আর আমার হাতের মুঠোয় কতগুলো সরু সরু ছেঁড়া শিকড়। সব মনে পড়ে গেল। একটু আগে গর্তটা থেকে আমি উঠে এসেছি, তারপর ভিমরি খেয়ে পড়েছিল। কিন্তু গর্তের মধ্যে বাঘ কি এখনো আছে? নিশ্চয়ই আছে, নইলে সে উঠে এলে আমি আর মাটিতে থাকতাম। আরও ভালো জায়গায় থাকার ব্যবস্থা হয়ে যেত, মানে বাঘের পেটে চলে যেত। আর সেই সজারু, সেও নিশ্চয়ই যথাস্থানে রয়েছে। আর দুজনে মিলে জোর মজারু চলছে গর্তের মধ্যে, সে এক কাণ্ড। যাই হোক, মজা। বাঘের চিৎকার তো সেরকম মনে হচ্ছে না। আমি 4 পায়ে হাত দিয়ে গলাটা একটু বাড়িয়ে দেখলাম গর্তের দিকে। প্রথমে একটা অন্ধকার মনে হলো, তারপর বুঝলাম ভীষণ দাপাদাপি যাচ্ছে। কিন্তু তাকিয়ে থাকতে থাকতে একটু একটু করে আমি সব দেখতে পেলাম। সজারুটা কেমন তালগোল পাকিয়ে পড়ে আছে, আর তার 4টে হাত পা, আর তার 4টে পা, মাথাটা অল্প অল্প দুলছে। আর তার পাশে পড়ে আছে বাঘ, লাফাচ্ছে না, সমানে হাঁপাচ্ছে, আর কি একটা যন্ত্রণায় গোঙাচ্ছে একটানা। ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না। বাঘ পড়েছিল সোজা সজারুর ওপর, আর তার ধারালো কাঁটাগুলো বাঘের সর্বাঙ্গে বিঁধেছে সরসজ্জার মতো। তারই যন্ত্রণায় বাঘ এমনভাবে লম্ফজম্প করছে। আর আমি যে গর্ত ধরে শেকড় থেকে উপর উঠেছি সে তা দেখতেই পাইনি। ওই সজারুটাই আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, সজারুর জন্য আমার ভারী কষ্ট হতে লাগলো। কেন যাই না, বাঘের জন্য খুব মায়া হতে লাগলো। মায়া প্রাণটা আমার ভরে উঠল। সর্বাঙ্গে সজারু কাঠি না বিঁধে না জানে কত কষ্টই পাচ্ছে। এর চাইতে যদি একবারে মরে যেত তাহলে ঢের ভালো হতো ওর বাঘ বাবাজির। এক মনে দেখছি হঠাৎ টপাস কি একটা ঢিলের মতন আমার পিঠের ওপর এসে পড়লো। আরে আরে করে উঠে বসলাম, আবার টপাস, এবার একেবারে চাঁদির ওপরে। তাকিয়ে দেখি শুকনো শিমের মতন একরকম। ওপর থেকে পড়ছে নাকি? না না, আমি চোখ খুলে তাকিয়ে দেখি গাছের ডালে কে যেন বৃষ্টি ভাঙে ভেঙচি কাটছে আমাকে। ইয়া বড় একটা গোদা বাঁদর। এখানে আসা অব্দি দেখেছি হারবজ্জাত বাঁদরগুলো পেছনে লেগেছে আমাদের। নাকটাকে ছাড় পকেটের মতন করে গাছ থেকে কতগুলো শুকনো ফল ছিঁড়ে আমার পিঠ বরাবর তাক করে মারছে, আর সমানে করে ভেঙচি কাটছে। আমি চেঁচিয়ে বললাম, এই হতভাগা বাঁদর। আরো ঘাবড়ে দেওয়ার জন্য হিন্দিতে বললাম, ফের বদমাইশি করেগা তো কান ধরকে জোরে মুলে দেঙ্গা এবং এক থাপ্পড় ভি মারেগা। অবশ্য গাছের ওপর থেকে কানটা ধরে যাওয়া মুশকিল, আর থাপ্পড় মারা আরও মুশকিল। কিন্তু যে করেই হোক বাঁদরটাকে নার্ভাস করে দেওয়া দরকার। আমি বললুম, এক চাঁদি में दांत उपड़ाए देंगा, ढील मारता है, हम पटल डांगा पैलाराम है, समझा? বাঁদরটা দাঁত বের করে হেসে কি বলে কিঞ্চিত কিচিত কিচিত বললো, হয়তো কাঁচা গোল্লা বা ওই ধরনের কিছু হয়তো বললো। কাঁচা গোল্লা? আমার দারুণ মেজাজ খারাপ হয়ে গেল। আচ্ছা তাই সেই তোমাকে কাঁচা গোল্লাই খাওয়াচ্ছি। সামনে কয়েকটা শুকনো মাটির ঢেলা ছিল,
দাঁত দু একটা ছুঁড়ে দিয়ে এলাম, চলে যাও চলে যাও। সঙ্গে সঙ্গে নাকের উপর আর একটা ফল এসে পড়লো। বাঘের লেজের ঘা খেয়ে এমনিতেই মোচা হওয়ার জোগাড় ছিল, আর এই বাঁদরের এই বর্বর অত্যাচার আমার শরীরে রীতিমতো ব্রহ্মতেজ এসে গেল। চালাও ঢিল, লাগাও। দমার দম গাছের উপর ঢিল চালাতে লাগলো, একেবারে মরিয়া হয়ে। হঠাৎ মো করে কেমন একটা বিচ্ছিরি আওয়াজ। এরোপ্লেন নাকি? আরে না না, এরোপ্লেন এখানে কোথা থেকে আসবে? একটা গাছের ডাল থেকে দল বেঁধে আসছে, উড়ে আসছে কারা। চিনতে একটু কষ্ট হলো না। ছেলেবেলায় সেই মধুপুরে ওদের চাকে একটা মোক্ষম ঢিল মেরেছিল, আর সেই দল বেঁধে এসে একটা মোক্ষম কামড় খেয়েছিলাম। সেই থেকে আমি ওদের হাড়ে হাড়ে চিনি। ভীমরুল। আমার ঢিল বাঁদরের গায়ে লাগুক না লাগুক, ঠিক ভীমরুলের চাকে গিয়ে লেগেছে। মারুচি মারুচি খাউঞ্চি হলে বাঁদরটা এক লাফে কোথায় যে হয়ে গেল কে জানে। আর ওর মধ্যে তার মধ্যে দেখতে পেলাম নাকে মুখে ভীমরুলটা চেকে বলছে, বোঝো আমাকে ভ্যাংচানোর আর ঢিল মারার মজাটা এবার বোঝো। কিন্তু এ কি, আমার দিকেও যে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। এখন দৌড় দৌড় মার দৌড়, তবু সঙ্গ ছাড়ছি না। ওরা আমার সঙ্গ ছাড়ছে না, ছুটছি তো ছুটছি, পেছনে আসছে ঝাঁক বেঁধে বঁ বঁ করে। এই এসে পড়লে হতো, গেছি এবার। আমাকে যদি কামড়ে ধরে আর আস্ত রাখবে না। এখন কি করি? বাঘের হাতে বেঁচে গিয়ে সে কি ভীমরুলের হাতে মারা পড়বো? ঠিক এই সময় জয় গুরু, সামনে একটা পচা ডোবা। ঝপাং করে আমি সেই ডোবাতেই সোজা লাফ মারলাম। ব্যাস, ভীমরুলের হাত থেকে তো বাঁচা গেল। তা বন্ধুরা, আজকে এই অবধি থাক। আমি তোমাদের গল্প দাদু এই পর্ব 6 এইটা বললাম, এই গল্পগুলো বললাম। সজারু সঙ্গীত আর বাঘ ভার্সেস যোগ। এই গল্পটাতে তোমরা এবার কেমন লাগলো আমাকে জানাবে, লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার পরের দিনকে বাকি অংশ, এই ট্রেনিদার অভিযানের বাকি অংশ কিছু খণ্ড আমি আবার বলবো। আজকের মতন টাটা, আসি আবার। তোমরা সবাই ভালো থেকো।